হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশন আমরা যে বাকি হানমার সিরিজটা শুরু করেছি তার এই পর্যন্ত আমরা 10টা এপিসোড দেখেছি এবং আজকে আমরা 11 এবং 12 নম্বর এপিসোড সম্পর্কে জানবো। এবং 10টা এপিসোডে তুমি কতখানি এই সিরিজটাতে ঢুকেছো আমি জানি না, বাট আজকের এই 2টা এপিসোড দেখার পরে তুমি মোটামুটি ভালো মতো সিরিজে ঢুকে যাও। এই এপিসোডের শুরুতে আমরা রেডসুকে ডোরিয়ানকে সম্মান করতে দেখতে পাই, আর এটা দেখে আমরা সব বাকি সবাই অনেক অবাক হয়ে যায়। আর ডোরিয়ান তখন বলে ওঠে, 40 বছর হয়ে গিয়েছে আমি ওই মন্দির ছেড়ে চলে এসেছি। আর তার 10 বছর পর আমি জানতে পারলাম চায়নার গ্রেটেস্ট ওরিয়রের বাবা সম্পর্কে, যে কাইহোর টাইটেল পেয়েছিল, আর সে ছিল আমাদের দেশের তৃতীয় এবং শেষ কাইহো। আমি ভাবতেও পারিনি আমাদের জাপানে দেখা হবে। তো তুমি কি আমার বিপক্ষে লড়তে চলেছো? কিন্তু এখানে উল্লেখ্য রেডসু এবং ডোরিয়ান যেহেতু সেম ডোজোতে ছিল, তো ওই ডোজোর একটা নিয়ম ছিল যে তারা কখনোই নিজেদের মধ্যে ফাইট করতে পারবে না। নিজেদের লোকেরা যতই অপরাধ করুক না কেন তারা নিজেরা নিজেদের সাথে ফাইট করে না। তো এই কারণে রেডসু তার সাথে ফাইট করবে না বলে জানিয়ে দেয়। আর তারা দুজনে একই ডোজো থেকে এসেছে এটা জানার পরে তো কাটসুমি অনেক অবাক হয়ে যায়। তো এই কারণে কাটসুমি আর ডোপো অরোচি রেডসুর সাথে খুব বেশি কথা বলে না, কারণ যেহেতু এটা ওদের নিয়ম ও নিয়মের বিরুদ্ধে যাওয়ার দরকার নেই। আর তখন কাটসুমি নিজে ডোরিয়ানের সাথে ফাইট করতে চায়, বাট তখন আমাদের ডোপো অরোচি বলে, তুমি ওর সাথে ফাইট করবে না, আমি ওর সাথে ফাইট করবো। তো কাটসুমি তখন রেগে গিয়ে বলে, বাবা আপনি ভুলে যাবেন না আমি শিনশিনকাইকে রিপ্রেজেন্ট করি। তো ডোপো অরোচি তখন বলে, তুইও ভুলে যাস নে, ওই শিনশিনকাই তৈরি করেছি আমি। আর তাছাড়া এমনিতে ওই লোকটা আমার কাছ থেকে যে জিনিসটা কেড়ে নিয়েছে সেটা ক্যারেক্টারের জন্য অনেক বেশি দামি ছিল আমার জন্য, আমার হাত নিয়ে নিয়েছে। তো এটা শুনে কাটসুমি আর কিছু বলে না। তো এরপর তারা দুজন ফাইট করার জন্য একে আরেকজনের সামনে চলে আসে। তো ডোপো অরোচি এখানে ফাইট করার জন্য পুরো প্রস্তুত ছিল, আর ফাইটের মধ্যে যে জিনিসগুলো সমস্যা হতে পারে সেই প্রত্যেকটা জিনিস ডোপো অরোচি সরিয়ে দেয়, যেমন জামা কাপড় ব্রা প্যান্টি সব খুলে ফেলে। তো এটা দেখে কাটসুমি অনেক অবাক হয়ে যায় যে আমার বাপ বুড়া হলে কি হবে, এখনো পুলা পাই না, চুকা সব যায় নাই। তো যাই হোক, এখানে আমরা জানতে পারি যে ডোপো অরোচি টাইগার স্লেয়ার নামে পরিচিত ছিল, মানে বাঘ বধকারী। আর তখন ডোপো অরোচি বলে ওঠে, এটা 20 বছর পুরনো একটা কথা, 8 ফুট লম্বা একটা বাঘ, 750 পাউন্ডের সেই বাঘকে আমি শুধুমাত্র হাত দিয়ে হারিয়ে দিয়েছিলাম। আমি সত্যি ওই সময় কত পাগল ছিলাম। তো এই কথা শুনে রেডসু আর কাটসুমি দুজনে অবাক হয়ে যায়, কারণ তারা দুজনে এটাকে জাস্ট গল্প মনে করতো। আর যেহেতু ডোপো অরোচি অনেক সিনিয়র একটা মাস্টার, এই জন্য সে কখনো নিজের প্রশংসা নিজে করতো না। তো সবাই মনে করতো এটা হয়তো একটা রুমর বা গুজব। তো যাই হোক, এরপর দেখতে দেখতে ডোপো অরোচি প্রথমে ডোরিয়ানের উপরে হামলা করে, আর ফাইট করতে করতে ডোপো অরোচির হাতের সেই প্লাস্টারটা, মানে কাটা হাতের প্লাস্টারটা ভেঙে যায়। আর তখন আমরা অবাক হয়ে দেখতে পাই ডোপো অরোচি সেই কাটা হাতটা আবার ফেরত চলে এসেছে। তো এটা দেখে ডোরিয়ান সহ আমি অত বেশি অবাক হয়ে যাই। আর সবচেয়ে বেশি অবাক হয়েছি আমি, যে ডোপো অরোচির কাটা হাত ফিরে এসেছে, অথচ আমার পড়ে যাওয়ার চুল এখনো ফেরত আসে নাই। তো যাই হোক, এই হাত দেখে রেডসু আর কাটসুমি বেশ অবাক হয়ে যায়। তো ডোপো অরোচি তখন বলে, আধুনিক মেডিকেল প্রযুক্তি অসম্ভবকে সম্ভব করেছে, ঘোড়ার ডিম সম্ভব করছে। হাল আমার চুল 3 লাখ টাকা খরচ করে ট্রান্সলেট করে নিয়ে আসছি, তাও পড়ে গেল, ঘোড়ার ডিম সম্ভব করছে। তো যাই হোক, এরপর আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে কিভাবে ওর হাতটা আসলো। আমরা দেখি ডোরিয়ান যে ডোপো অরোচির হাতটা কেটে দিয়েছিল, তারপর ডোপো অরোচি ওই কাটা হাত নিয়ে একটা ডাক্তারের কাছে যায়, আর ওই ডাক্তার অফিসটা খুব বেশি দূরে ছিল না। আর যেহেতু মাত্র জখম হয়েছিল, তো ডক্টর করে কি ডোপো অরোচির হাতের অপারেশন করায় এবং সে মাইক্রোস্কোপের সাহায্যে হাতের প্রত্যেকটা নার্ভ, প্রত্যেকটা মনে করে বোনকে সেলাই করে লাগিয়ে দেয়। আর তারপরের দিন থেকে ডোপো অরোচি আবারও তার হাত অনুভব করতে থাকে এবং 7 দিনের মধ্যে রিকভার হয়ে যায়। আর এদিকে কিন্তু আমরা দেখি ডোরিয়ান তখন চাইনিজ ক্যাম্পো টেকনিকে ফাইট করার জন্য পুরো প্রস্তুত। তো ডোপো অরোচি তখন তাকে কোনো সময় নেই, অনেক জোরে একটা পাঞ্চ করে দেয়। আর এই পাঞ্চের কারণে ডোরিয়ানের পেটের ভেতর থেকে একটা বোতল বেরিয়ে আসে, যেটার মধ্যে অ্যাসিড ভরা ছিল। আর আমরা জানি ডোরিয়ানের পেটের ভেতরে তোমার বোম থাকে, মালের বোতল থাকে, অ্যাসিডের বোতল থাকে, হয়তো খুঁজলে আরো অনেক কিছু পাওয়া যেতে পারে। তো যাই হোক, এরপর ডোরিয়ান যখন উল্টো ডোপো অরোচির উপর আক্রমণ করে, তখন ডোপো অরোচি সেটাকে ডস করে দিয়ে আবারও ডোরিয়ানের উপর আক্রমণ করে। তো এটা দেখে সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায়। আর তারপর ডোপো অরোচি ডোরিয়ানকে মাটিতে ফেলে দেয়। আর তারপর যখন ডোপো অরোচি ডোরিয়ানের উপর আক্রমণ করতে যায়, তখনই ডোরিয়ান উঠে করে যে ডোপো অরোচির উপর পাল্টা আক্রমণ করার চেষ্টা করে, বাট এবারও ডোপো অরোচি ডোরিয়ানের আক্রমণকে ডস করে ওর উপরই পাল্টা আক্রমণ করে দেয়। আর তারপর আমাদের লাভার বয় বাকিকে দেখানো হয় যে তার গার্লফ্রেন্ডের সাথে একটা জায়গায় বসেছিল। তো কোজো তখন ওকে বলে, আমরা তো প্রতিদিনই দেখা করছি, আমার তো ভয় হচ্ছে তুমি আবার আমার উপর বিরক্ত না হয়ে যাও, আমার উপর তোমার আকর্ষণ না কমে যায়। তো বাকি তখন উল্টা জিজ্ঞাসা করে, তুমি কি আমার উপর বিরক্ত হয়ে গিয়েছো? কোজো তখন বলে, না এরকমটা তো কখনোই হবে না। তো এরপর বাকি প্রশ্ন করে, তাহলে তুমি এরকম ভাবছো কেন? তো কোজো তখন বাকিকে জিজ্ঞাসা করে, তোমার কি কখনো এরকম মনে হয় যে আমি তোমাকে ভালোবাসবো না? বাকি তখন বলে, দেখো আমি যখন তোমাকে প্রথম দেখেছিলাম তখনই ভালোবেসে ফেলেছিলাম। তো এটা শুনে কোজো অনেক অবাক হওয়ার সাথে সাথে অনেক খুশিও হয়। আর এরপর বাকি করে কি কোজোর থুতু খায়, আই মিন কিস করে। তো যাই হোক, এরপর তারা দুজনে সেখান থেকে চলে যেতে থাকে। তবে এবার তাদের উপর নজর রাখছিল বাকির বাবা ইয়োচিরো। আর এখানে লক্ষ্য, এই ইয়োচিরো এত ডেঞ্জারাস যে এখন যদি ইয়োচিরো ওর উপর আক্রমণ করে, কোরু হানাইমা ইয়োচিরোকে থামাতে পারবে না, এত ডেঞ্জারাস। আর এদিকে আমরা দেখি ডোপো অরোচি আর ডোরিয়ানের এখনো ফাইট হচ্ছে, ডোরিয়ান কিছুই করতে পারছিল না। আর তারপর ডোপো অরোচি যখন আবার আক্রমণ করতে যায়, তখন হঠাৎ করে সে থেমে যায় এবং বলে, তুমি তোমাকে অবাক করে দিয়েছো, আমি এতক্ষণ তোমার উপর ফুল পাওয়ার দিয়ে আক্রমণ করেছি, কিন্তু তারপরেও তুমি এখনো টিকে রয়েছো, এটা তো বিশাল বড় ব্যাপার। তো এটা শুনে ডোরিয়ান বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তুমি তোমার পুরো জীবন ক্যারাটের জন্য উৎসর্গ করেছো, আর এই কারণে তুমি আমার সাথে জিততে পারবে না, কারণ তুমি শুধুমাত্র ক্যারাটে শিখেছো, বাট আমি অনেক কিছু শিখেছি। তো এরপর ডোরিয়ান সেখানে ক্যারাটে পারফর্ম করতে থাকে। আর তখন ডোপো অরোচি মাটি থেকে কিছু পাথর ওঠায়, আর এরপর সে কাটসুমি আর রেডসুর দিকে তাকায় এবং একটা পাথর তার ছেলের দিকে ছুঁড়ে
মারে, কিন্তু কাটসুমি ওই পাথরটিকে অন্যদিকে সরিয়ে দেয়। আর এরপর অন্য পাথরটা ডোপোরোচি করে কি ডোরিয়ানের দিকে ছুড়ে মারে। আর আমরা দেখি সেই পাথরটা ডোরিয়ানের পিঠের কাছে গিয়ে অদৃশ্য হয়ে যায় এবং সেটা ডোরিয়ানের হাতে। তো ডোরিয়ান তখন ডোপোরোচিকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার সাথে তোমার ছেলের তুলনা করছো? তাহলে বলো আমাদের মধ্যে কে বেশি ভালো। তো এখানে আমরা যেটা বুঝলাম যে ডোরিয়ান এত বেশি ফাস্ট যে ওই পাথরটা কখনো সরে হাতে নিয়েছে আমরা দেখতে পাইনি। তো যাই হোক, এরপর আমরা দেখি ডোরিয়ান করে কি ওই পাথরটাকে একদম গুঁড়ো গুঁড়ো করে ধুলা বানিয়ে ফেলে, আর সেটা করে কি ডোপোরোচির চোখের দিকে মারে। আর তারপর ডোরিয়ান আক্রমণ করতে করতে বলে, তুমি আমাকে হারাতে পারবে না, আমি অনেক কিছু শিখেছি। কিন্তু এই কথাটা পুরো করার আগে ডোপোরোচি করে কি ডোরিয়ানের উপর আক্রমণ করে। আর ডোপোরোচি এখানে একটা আক্রমণ করতে থাকে এবং চিন্তা করতে থাকে এটা কেমনে পসিবল। ডোরিয়ান হচ্ছে একজন আসল কাইহো গ্র্যান্ড মাস্টার, এটা হতেই পারে না সে এত দুর্বল হবে। আর ডোপোরোচির কাছে মার খেতে খেতে ডোরিয়ান একবারে মাটিতে পড়ে যায়, আর মাটিতে বসে কাঁদতে শুরু করে, ডোপোরোচির কাছে মাপ চেতে শুরু করে। আর অ্যাকচুয়ালি কিন্তু বাস্তবে ডোরিয়ান ছিল ডোপোরোচির পেছনে। তো এটা দেখে কাটসুমি তার বাবাকে চিৎকার করে বলে, বাবা আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? ও আপনার পেছনে ওর উপর আক্রমণ করছেন না কেন? আসলে আমরা গত পর্বে কিন্তু অলরেডি দেখেছি যে কিয়োসুমির উপরে ডোরিয়ান কিন্তু হিপনোটাইজ করেছিল, তো সেম জিনিসটা ডোপোরোচির উপরে করেছে। তো যাই হোক, কাটসুমি দিকে চিৎকার করে, বাবা আপনি কোন দিকে তাকিয়ে আছেন? মিয়া খালিদের কথা ভাবছেন না সানিলের কথা ভাবছেন? ডোরিয়ান আপনার পেছনে দাঁড়িয়ে আছে। কিন্তু ডোপোরোচি তার ছেলের কথা শুনতেই পায় না, সে একটা ঘোরের মধ্যে রয়েছে। আর ডোরিয়ান তখন বলে, তোমার বাবা এখন তোমার কথা শুনতে পাবে না। আর এদিকে আমরা দেখতে পাই ডোপোরোচি মনে করো যে বাতাসে এলোমেলো ফাইট করছিল। আর রেডসু তখন কাটসুমিকে বলে, তোমার বাবা আসলে এখানে হিপনোটাইজ হয়ে গিয়েছে, সে তার কল্পনা ডোরিয়ানের সাথে ফাইট করছে। কিন্তু তখন আমরা দেখি ডোরিয়ান করে কি ডোপোরোচিকে আক্রমণ করার জন্য এগিয়ে যায়, এবং যখন আক্রমণ করে তখন ডোপোরোচি করে কি ওর দিকে না থেকে আক্রমণ থামিয়ে দেয় এবং উল্টো ডোরিয়ানের উপর আক্রমণ করে। আর এই আক্রমণে ডোরিয়ান মাটিতে বসে যায়। তো কাটসুমি এটা দেখে বলে, তার মানে আমার বাবা কি এতক্ষণ নাটক করছিল? রেডসু বলে, না, তোমার বাবা এখনো হিপনোটাইজ হয়েই রয়েছে। আর ডোপোরোচি অন্তত এই কথাটা ভালো মতো জানে যে পৃথিবীতে কোনো জিনিস এত সহজে পাওয়া যায় না, লড়াই খুব একটা খারাপ জিনিস, এটা কখনোই সেরকম হবে না যেরকমটা তুমি ভাবছো। আর ডোপোরোচির মতো ফাইটাররা ফুললি টপ লেভেলের ফাইটার, আর তাদের জন্য ফাইটের সবকিছু। আর এদিকে আমরা দেখি ডোপোরোচি হিপনোটাইজ হয়ে থাকা সত্ত্বেও ডোরিয়ানের উপর হামলা করছিল। আর তখন ডোপোরোচির জ্ঞান ফিরে আনার জন্য রেডসু করে কি তালি বাজায়। আর জ্ঞান ফিরে পাওয়ার পরপরই ডোপোরোচি তার আসল ডিফেন্স মোডে চলে আসে। তো এটা দেখে কাটসুমি আর রেডসু দুজনই শকড হয়ে যায়। আর রেডসু তখন বলে, যখন ডোপোরোচি হিপনোটাইজ ছিল তখন সে তার কল্পনার ডোরিয়ান আর আসল ডোরিয়ানকে একই জায়গায় দেখতে পেয়েছিল। এর কারণ হচ্ছে তার ভেতরে ফাইটিং স্পিরিট অনেক বেশি হাই, আর এই কারণে হিপনোটাইজ হওয়ার পরও তার ব্রেন তাকে এক্সাক্ট ডোরিয়ান যেখানে রয়েছে সেখানেই দেখিয়েছে, মানে আসল আর নকলের কোনো পার্থক্য ছিল না। তো এই কারণে ডোপোরোচি সঠিক জায়গায় আক্রমণ করতে পারছিল। আর আমার তো মনে হয় মাস্টার ডোপোরোচি এখনো জানেই না যে সে হিপনোটাইজ হয়েছিল। তো যাই হোক, দুজনের মধ্যে চরম ফাইট চলতে থাকে। আর এরপর ডোরিয়ান করে কি তার নখ ব্যবহার করে ডোপোরোচিকে মারতে চায়, কিন্তু ডোপোরোচি ডোরিয়ানের নখে উঠিয়ে ফেলে, আঙুল ভেঙে ফেলে। তো যাই হোক, এরপর ডোরিয়ান বলে, আমি শুনেছিলাম জাপানে একজন টপ লেভেলের ফাইটার রয়েছে যে শুধুমাত্র হাত দিয়ে বাঘকে হারিয়ে দিয়েছিল। সেই লোকটা তো আবার তুমি নাও তো? তার মানে ব্যাপারটা এরকম নয় তো আমি সেই লোকটাকে খুঁজে পেয়ে গিয়েছি যে আমাকে হারার অনুভূতি অনুভব করাতে পারবে। তো আমরা কিন্তু এখানে জানি ডোপোরোচি কিন্তু সেই লিজেন্ডারি ফাইটার। তো এরপর ডোরিয়ান করে কি তার জুতার মধ্যে যে ব্লেড ছিল সেই ব্লেড দিয়ে ডোপোরোচির উপর আক্রমণ করে, বাট ডোপোরোচি সেটাকে থামিয়ে দেয় এবং ওর উপর উল্টো আক্রমণ করে দেয়। আর ডোরিয়ান এটা ভেবে খুশি হয়, তার মানে এটাই সেই লোক যে আমাকে মেরে হাগিয়ে দিতে পারবে, আমাকে হারার অনুভূতি অনুভব করাতে পারবে। তো এখানেই 11 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। তো এরপর চলো আমরা 12 নম্বর এপিসোডে যাই। তো 12 নম্বর এপিসোডের শুরুতে কাটসুমি তার বাবাকে দেখে এবং অনেক বেশি শকড হয়ে যায় যে আমার বাবা এত শক্তিশালী। তো আমরা দেখি ডোপোরোচি এখানে তার দিকে অনেক জোরে জোরে আসতে থাকা একটা ব্লেডকে খুব সহজে হাত দিয়ে থামিয়ে দেয়, যেটা ডোরিয়ানের জুতার নিচে লাগানো ছিল। আর এটা যে এখানে থাকবে কেউ ভাবতেই পারেনি। তো কাটসুমি অবাক হয়ে যায় এবং বলে, বাবা ওই ব্লেডকে শুধুমাত্র হাতের সাহায্যে থামিয়ে দিল, এরকম ফাইট তো আমি বাপের জন্ম দেখিনি। আর এদিকে ডোরিয়ান এত বেশি মার খেয়েছিল যে সে ফাইট করার মতো অবস্থাও ছিল না। তো ডোপোরোচি তখন বলে, তুমি তো বলেছিলে যে তুমি কখনো কারো কাছে হারবেই না, শুধুমাত্র ক্যারেক্টারের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছো। আর এত বেশি মার খাওয়ার পরে ডোরিয়ান কিন্তু আবারও ডোপোরোচির উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু তার আগে ডোপোরোচির উপর আক্রমণ করে দেয়। আর ডোপোরোচির এই ডেঞ্জারাস আক্রমণে ডোরিয়ানের মেরুদণ্ডের হাড়ে ফ্র্যাকচার হয়ে যায়। আর এভাবেই ডোপোরোচি একের পর এক আক্রমণ করতে থাকে ডোরিয়ানের উপর। আর এসব আক্রমণের কারণে ডোরিয়ানের মনে করে যে একটু পরেই হয়তো টয়লেট বেরিয়ে যাবে। আর ডোপোরোচি এখানে বলতে থাকে, এইগুলোই সেই পাঞ্চ যেগুলোকে আমি সারা জীবন ক্যারাটেতে উৎসর্গ করে পেয়েছি। আর এটাই তোমার আর আমার মধ্যে পার্থক্য। তুমি কখনোই মার্শাল আর্টের জন্য জীবন উৎসর্গ করার চিন্তা করনি, তুমি শুধু এটাই ভেবেছো যে সেটা তোমাকে কি দিতে পারবে, কিন্তু তুমি কিছু দাওনি। এইভাবে ডোপোরোচি একের পর এক ডোরিয়ানের হাড় ভেঙে দিচ্ছিল। আর তারপর ডোপোরোচি বলে, আমি এখন তোমাকে পুরোপুরি মেরে ফেলবো। তো এটা শুনে ডোরিয়ানের অবস্থা তো খারাপ হয়ে যায়, প্রচন্ড পরিমাণে ভয় পেতে শুরু করে। আর ভয়ের কারণে সেখানে ঠক ঠক করে কাঁপতে থাকে। কিন্তু ডোপোরোচি তখন বলে, আমি তোমাকে মারবো না, আমি একজন স্পেশাল লোক রেখেছি যে তোমাকে মারবে। তো এরপর ডোপোরোচির কথা মতো শিনকাইয়ের একজন মেম্বার কিয়োসুমিকে হুইল চেয়ারে বসিয়ে এখানে নিয়ে আসে। কিয়োসুমির কথা তো মনে আছে, কত বড় মার খেলে ডোরিয়ানের কাছে। আর তার পেছনে আমরা দেখি একটা কালো গাড়ি এসেছে, আর ওই গাড়িতে কিয়োসুমির ডক্টর ছিল। আর কিয়োসুমিকে এভাবে ডেকে নিয়ে আসার কারণেই ডাক্তার তার পেছনে পেছনে চলে এসেছে, কারণ কিয়োসুমির অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, ডাক্তার তখন চিৎকার করে যে কেন ডেকে নিয়ে এসেছো, তার মানে সবকিছুর জন্য তুমি দায়ী, তোমার উপর আগে থেকে আমার সন্দেহ ছিল, মানে ডোপোরোচিকে বলছে যে আমি নিজে চলে এসেছি এবং
বলে তুমি যদি ওকে এখানে নিয়ে আসার ভালো কারণ না বলতে পারো তাহলে কিন্তু আমি পুলিশ ডাকবো। তো ডেপ্পোরোচি তখন বলে আসলে আমি ভেবেছিলাম কিছুটা সতেজ বাতাস ওকে সুস্থ করে তুলবে। আর তারপর আরো বলে আমি তো ওকে দিয়ে এখন ফাইট করাতে চাই। এটা শুনে ডাক্তার তো শকড হয়ে যায় এবং বুঝতেই পারছিল না যে রোগীটা হুইল চেয়ারে রয়েছে, যে এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, সে কিভাবে ফাইট করতে পারবে। তো ডক্টর তখন কিয়োসুমির কি বর্তমান অবস্থা সেটা ডোপোরোচিকে বোঝাতে থাকে, কিন্তু পেছনে দেখা যায় কিয়োসুমি তার শরীরের পট্টিগুলো খুলছিল। আর তখন ডোপোরোচি ডাক্তারকে বলে সামনে থেকে সরে যাও, দেখো নিজের চোখে দেখো বুড়ো ডক্টর কোথাকার। তো কিয়োসুমিকে দেখে সবাই তো অবাক হয়ে যায় যে কিয়োসুমি পুরো তার নিজের পায়ে দাঁড়িয়েছে, কিন্তু ডোরিয়ান অনেক ভয় পেয়েছিল। আর কিয়োসুমি ডোরিয়ানকে পুরোপুরি শেষ করার জন্য সামনে চলে আসে। আর তারপর কিয়োসুমি চিৎকার করে উপর আক্রমণ করতে যায়, বাট তখন ডোরিয়ান চিৎকার করে বলে আমি হার মেনে নিচ্ছি, আমি হেগে দিয়েছি, হার মেনে নিচ্ছি। তো এটা শুনে কিয়োসুমি থেমে যায়। আর তারপর ডোরিয়ান সেখানে চিৎকার করে কান্নাকাটি শুরু করে। আর তখন ডোপোরোচি ডক্টরকে বলে তুমি এইমাত্র যেটা দেখলে এটা নিয়ে বেশি ভেবো না, তোমার মাথার তাহলে তার ছিঁড়ে যাবে, এটা ডাক্তারের বোঝার ক্ষমতার বাইরে। আর এর পরের সিনেমা দেখি ডক্টর ডোপোরোচির হাতের এক্সরে দেখে অবাক হয়ে যায়। ডাক্তার বুঝতে পারছিল না যে ওই হাতের ভেতরে কোনো কি হিলিং ডিভাইস রয়েছে নাকি অন্য কিছু। আর এরপর দেখা যায় কিয়োসুমি এখনো হসপিটালে ভর্তি, আর তার রুমে ডোরিয়ান দাঁড়িয়েছিল। ডোরিয়ানেরও হাতে ও শরীরে ব্যান্ডেজ লাগানো। তো ডোরিয়ান কিন্তু এখানে কিয়োসুমির উপর আক্রমণ করে না, কারণ ও অলরেডি অজ্ঞান হয়ে রয়েছে। ডোরিয়ান করে কি ডোপোরোচি বাড়িতে যায় এবং ডোপোরোচির বইয়ের উপর আক্রমণ করে। চিন্তা করো ভাই, এই শালারে কিন্তু ইচ্ছা করলে ডোপোরোচি মেরে ফেলতে পারতো, কিন্তু হালারে জান ভিক্ষা দিল, উল্টা কামটা করলো কি। তো এরপর ডোপোরোচি যখন তার বাড়িতে আসে, সে তার বাড়ির অবস্থা দেখে তো মনে করো রাগে ফায়ার হয়ে যায়। আর ওই সুযোগটাই ডোরিয়ান করে কি ডোপোরোচির উপর আবার একটা পাওয়ারফুল অ্যাটাক করে এবং এত জোরে অ্যাটাক করে যে ডোরিয়ানের নিজের হাতে ভেঙে যায়। তবে তারপর ডোরিয়ান এখন অনেক খুশি যে প্রতিশোধ নিতে পেরেছি, মানে এক টাইপের সাইকোপুলাবান থাকে না যে মরলে মরছি তোরে বাইরে বলবো, ওই টাইপ ডোরিয়ান। তো ডোরিয়ান এখানে মারার পরে গান গাইতে শুরু করে। আর এরপর আমাদের আবারও রোমান্টিক ভাবে বাকিকে দেখানো হয় এবং তার সাথে কোজু ছিল এবং তারা দুজন অনেক গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এসেছিল। তো কোজু তখন বলে প্রথমে তুমি বলো, কিন্তু বাকির এটা বলার সাহস ছিল না। আসলে বাকি আজকে বলতে চাইছিল যে আজকে রাতে তোমার সাথে আমি থাকবো, আর এই কথাটা সে বলতে যাচ্ছিল, কিন্তু দুজনের কেউ এটা মুখে বলার সাহস পায় না। আর তারপর কোজু দৌড়ে তার বাসায় যেতে থাকে, বাকিও দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখতে থাকে। আর বাকি এখানে পাক্কা 10 মিনিট দাঁড়িয়ে থাকে। আর এইদিকে দেখানো হয় ডোরিয়ানের সামনে রেডসু চলে আসে। আর ডোরিয়ান তখন তাকে জিজ্ঞাসা করে তোমাদের মধ্যে স্ট্রেংথ কথাটার অর্থ কি। রেডসু তখন বলে নিজের সাহস ব্যবহার করে সব ধরনের শক্তির বিরুদ্ধে লড়াই করে যেটা অর্জন করা যায় সেটাই স্ট্রেংথ। আর তুমি তো এতদিন হারার জন্য বের হয়েছিলে তাই না, অনেক বছর ধরে তুমি হারোনি, কিন্তু আজ তুমি ডোপোরোচির কাছে হেরে গিয়েছো। কিন্তু এই কথা শুনেই মনে করো যে ডোরিয়ান পাগলের মতো হাসতে শুরু করে। আর তারপর রেডসু বলে আমার মনে হচ্ছে এখন তোমাকে আবারও কিছু শিখিয়ে দিতে হবে, কিন্তু ডোরিয়ান বলে এরকম কিছুই হবে না। আর তারপর আমরা দেখতে পাই ওরা দুজনেই দুজনের উপর আক্রমণ করে। আর এখানে উল্লেখ্য ডোরিয়ান জানতো অনেক বেশি আহত, রেডসুর সাথে কোলাতে পারবে না। তো সত্যি সত্যি তাই হয়, রেডসু কিন্তু এক পাঞ্চেই ডোরিয়ানকে নক আউট করে দেয়, কারণ ডোপোরোচি যে ক্যালানটি কেলিয়েছে ডোরিয়ানকে। তো যাই হোক, এরপর দেখা যায় পুলিশরা ফুল প্রোটেকশন সহ অ্যাম্বুলেন্সে করে ডোরিয়ানকে হসপিটালে নিয়ে যাচ্ছে এবং ওই অ্যাম্বুলেন্সে যে পুলিশরা ছিল তারা তো ভয়ে কাঁপছে, কারণ পুলিশরাও জানতো ডোরিয়ান আমেরিকার সবচেয়ে ডেঞ্জারাস একটা জেল থেকে পালিয়ে এসেছে, খুবই নৃশংস। তো এটা জানার পর একটা পুলিশ কাঁপতে কাঁপতে রেডসুকে জিজ্ঞাসা করে ও বড় ভাই ডোরিয়ান যদি আবারও জেগে যায় তুমি কি ওকে অজ্ঞান করতে পারবে তাই না। রেডসু তখন বলে এটার আর প্রয়োজন হবে না, আজকের পর থেকে ডোরিয়ান আর কখনোই কারোর জন্য ক্ষতির কারণ হবে না। তো অ্যাকচুয়ালি হয়েছে কি ডোরিয়ান এত মার খেয়েছে যে ডোরিয়ানের ব্রেন বাচ্চাদের মতো হয়ে গিয়েছে, মানে সে হেরে গিয়েছে। এই কথাটা শুনে অনেক বেশি শকড, ব্রেন পুরো বাচ্চাদের মতো হয়ে গিয়েছে। আর তারপর ডোরিয়ান চকলেট খাওয়ার জন্য জেদ করতে থাকে। তো এটা দেখে রেডসুর চোখে পানি চলে আসে যে ডোরিয়ানের মনের স্বপ্ন পূরণ হয়েছে, ও হেরে গিয়েছে। এ পর্যন্ত কিন্তু দুইটা হারলো, স্পেক আর ডোরিয়ান। তো যাই হোক, রেডসু তখন ডোরিয়ানকে বলে আমি তোমাকে অনেক অনেক চকলেট কিনে দিব। আর এরপর আমাদের আবারও কোজুকে দেখানো হয়, আর আমরা দেখি বাকি এখনো নিচে দাঁড়িয়ে রয়েছে। তো কোজু তার রুমে আসে, আর পুরো 10 মিনিট হয়ে গেলে বাকি এখান থেকে চলে যায়। আর তারপর কোজু করে কি জানালায় কোনো একটা কিছু শব্দ হয়। তো সে যখন জানালা খুলে কিছুই দেখতে পায় না, কিন্তু কোন একটা কারণে সে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং আবার জানালা বন্ধ করে দেয়, লক করে দেয়। বাট তখনই পেছন থেকে আসা হচ্ছে রাশিয়ান সেই কয়েদি সিকোরেস্কি এবং কোজুকে মুখ বন্ধ করে বলে চিন্তা করো না, আমি তোমার আর তোমার মায়ের কোনো ক্ষতি করতে আসিনি, বাট যদি তোমরা উল্টাপাল্টা কিছু করো আমি উল্টাপাল্টা কিছু করতে পারি। তো এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো যাই হোক, গত 12টা পর্ব ধরে আমরা ওয়েট করছি যে আমাদের নায়ক বয় বাকি কখন লড়াই করবে, বাট আমরা দেখতে পাচ্ছি বাকি কিন্তু লড়াইগুলো সব বাকিতেই রাখছে, নগদে করছে না। তবে আমরা এখন আশাবাদী, যেহেতু বাকির গার্লফ্রেন্ডের উপর মনে করে যে হামলা হয়েছে, এবার তো বাকি ফাইট দেখাবেই। তো এরকম একটা আশা নিয়ে আজকের মতো এপিসোডটা শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।